শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত ছোটদের মজার গল্প সাধু কালাচাঁদ। গল্প জঙ্গল লাইনের নানা সাহেব, শেষ পর্ব 3। চাপদারি লোকটি ভট্টাচাঁদকে বলল, কাঁদছেন কেন খামোখা? চলন্ত ট্রেন থেকে কে এখন বেরোবে? তাহলে তো কামরার বাইরে লাফ দিতে হয়। ভট্টাচাঁদ থামল। বুঝেছি। এবারে একগাল হেসে বলল, কথার ভেতরে মহারানীর নামটা যেন রয়েছে শুনলাম। অঘোর কিন্তু ভয়ই পেয়েছেন, কিন্তু চলন্ত ট্রেন থেকে কোথায় যাবেন? যেতে গেলে যদি গুলি করে, কি ফেরেই না পড়া গেছে। মিসেস তাম্বে ফট অ্যান্ড ডায়েড ইন দ্য ব্যাটলফিল্ড। রানীকে উই আন্ডারস্ট্যান্ড সোলজার সেজে লড়াই করেছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আগে নাম ছিল মণিকর্ণিকা তাম্বে, তাই তো সাহেব? ইউ আর ভেরি ভেরি নলেজেবল পারসন বাবু। নর্মাল স্কুলে 3rd ক্লাস অবধি পড়েছিলাম। মিউটিনির জন্য 3 মাস স্কুল বন্ধ গেল সাহেব। গোড়াবাজারে অ্যানসেস্ট্রাল হাউসে গিয়ে প্যাটার্নাল প্রপার্টি দেখতে লেগে গেলুম। সেখানে এমন ম্যালেরিয়া ধরলো, ডেঞ্জারাস ফিভার বাবু। তারপর যেটুকু শিখেছি ইংলিশম্যান কাগজখানা পড়ে। আর বলতে পারেন সাহেব, আমি সেলফ টট। ভট্টাচাঁদ ততক্ষণে অনেক সহজ হয়ে গেছে। সে তখন তার গ্রামতুতো ভাইপো পরীক্ষিতকে বোঝাচ্ছিল, এসব হলো গিয়ে অ্যাংলো বেঙ্গলি সোলজার। কোম্পানি আমল থেকে আছে তো, হয়তো রিচার্ডসন নিয়েছিল গোড়ার চাকরি নিয়ে নুনের জাহাজের চড়ে। তারপর তস্য ভাইপো সোলজারি করে চলেছে। একদম কস্যচিৎ ভ্রাতুষ্পুত্র অবধি গড়াবে দেখিস। এইসব কথাবার্তার ভেতরেই 2 নম্বর গোড়া খপ করে অঘোরের হাতটা ধরল। ইউ ধন্ডপান্ট, নাও ইউ আর হিয়ার, কাম আউট। অঘোর একদম কোকিয়ে উঠলেন। কালাচাঁদ উঠল চেঁচিয়ে, এই কি হচ্ছে? আমার বাবাকে ছেড়ে দাও, মাই ফাদার। কালাচাঁদ কেঁদে উঠল, এসব আপনারা কি বলছেন? আমার বাবাকে বাঁচান, ওরা যে ধরে নিয়ে যাচ্ছে। নানা সাহেবকে আমরা বাঁচাবো? তাহলেই হয়েছে বাবা। কালাচাঁদের চোখে জল দেখে পরীক্ষিত তার গ্রামতুতো খুড়ো ভট্টাচাঁদকে ধমকে উঠল, এসব কি বলছেন খুড়ো মশাই? দেখছেন বাঙালি বাবা, বাঙালি ছেলে, ওদের দূরদৃষ্টি তোমরা কতটা বুঝবে ভাইপো? নানা সাহেব জানতেন তাকে একদিন গোড়াদের তাড়া খেয়ে পালিয়ে পালিয়ে বাংলা প্রেসিডেন্সিতে ঢুকতে হবেই। নেপালের জঙ্গলে বসে নিজে বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয় পড়িয়েছেন তৈরি ছেলেকে পুরো তালিম দিয়ে, তবে না পাহাড় ডিঙিয়ে বাংলা প্রেসিডেন্সিতে ঢোকা। তাহলে অত বড় ছেলেটা কার? বাবা বাবা বলে ডাকছে দেখছি। এই যদি ওরা বারাণসীতে ধরা পড়তেন, তাহলে দেখতিস ওই একই ছেলে পিতাজি পিতাজি বলে কাঁদছে। যদি পুরীধামে ধরা পড়তেন নানা সাহেব, তাহলে দেখতিস ওই একই ছেলে বাপু কিংবা পাপ্পু বলে ডাক ছেড়ে কাঁদছে। ওরা হলেন গিয়ে কোম্পানির সঙ্গে পাঞ্জা কষা মানুষ, এ কি তোমার আমার মতো? এতক্ষণ সেলফ টট চাপদারি চুপ করে সব শুনছিল। এবার সে বিস্ময়ের শ্রদ্ধায় ভট্টাচাঁদের দিকে তাকিয়ে উঠে পড়ল। প্রথমে তো কোনো কথাই বলতে পারল না, তারপর ভূতে পাওয়া গলায় বলে বসল, কথাটা হয়তো ঠিকই বলেছেন। হয়তো কেন, নিশ্চয়। এমন তৈরি বাঙালি ছেলে নানা সাহেব নেপালের জঙ্গলে বসে বসেই বানিয়েছেন, তালিম দিয়ে দিয়ে। দত্তক নিয়ে থাকতে পারেন, ভুললে চলবে না। নানা সাহেব নিজেও তো পেশোয়াদের দত্তক পুত্র। পরীক্ষিত আঠার মতো লেগে আছে, সে ছাড়বার পাত্র নয়। তাহলে ও আসলে কে? কোনো দেহরক্ষী হতে পারে। দাড়ি চুলকেই বলল সেলফ টট। তাহলে তো শিশু বয়স থেকে ওকে নানা সাহেবের দেহরক্ষী হতে হয়। নানা সাহেব তো নেপালের জঙ্গলেই ছিলেন 25 বছরের মতো। সেলফ টটও পিছুবার পাত্র নয়। সে বলল, হয়তো শিশুকালে নানা সাহেবের অনুগত কোনো ফ্যামিলির সঙ্গে নেপালের জঙ্গলে ঢুকেছিল, তারপর বড় হয়ে অনুগত ভক্ত, সেই তাগিদেই বাঙালি ছেলে হয়ে যাওয়া। তাহলে ও আসলে কে? কালাচাঁদ পাশেই দাঁড়ানো, তার দিকে পিছন ফিরে গোড়া 3 জন।
উল্টো দিকে সেজ লণ্ঠন হাতে তিনজন খালি গা, তাদের মাঝখানে অঘোর। আমায় সেরে দেন, আমি ওসব কিছুই জানি না আজ্ঞে। খালিগা তিনজন তখন অঘোরের কোমর, বুক, পেটে দড়ি পড়াচ্ছিল, যাতে না সে ছুটে পালিয়ে যেতে পারে। ইউ ঢান্ডু, তুমি বাহারুপি আছো, ছেলে ঢান্ডু হইলে নানা ফাড়নাবিশ, নাম রটিলে নানা সাহেব, এখন ছেলে সাজাইয়া বুড়া বয়সে বাপ বানিয়েছ। স্ট্যান্ড আপ। কালাচাঁদ অঘোরকে ছাড়াতে গেল, কিন্তু পারবে কেন? গোড়াদের ধাক্কায় সে কামরার পাটাতনে পড়ে গেল। ভট্টাচার্য, সেলফ টট চাপদারি, পরীক্ষিত আর বাকি সবাই অবাক হয়ে অঘোরকে দেখতে লাগলো। পেটানো শরীর, চুলের সামনের দিকটা কাঁচা পাকা, পেছনটা খাওয়া খাওয়া। এক গোড়া তো মাথার চুল টেনে দেখলো পরচুলা কিনা। নো, ইট ইজ হিজ নেটিভ। ভট্টাচার্য পরীক্ষিতকে চেঁচিয়ে বলল, দেখেছিস, এই না হলে নানা সাহেব গোপনে গোপনে বাংলাটি শিখেছেন, শরীরটি ভাঙতে দেননি। অথচ কতখানি বয়স জানিস? চুল অবধি তেমন পাকতে দেননি। নেপালের জঙ্গলে থাকতে থাকতে গাছগাছেরা শিকড় বাকড় খেয়ে তবে তো। পরীক্ষিত একটু বেঁকে বসল। কিন্তু খুড়োমশাই, বাংলা জানা অত বড় ছেলে? কস্যচিৎ ভাইপো, নানা সাহেব তো তোমার আমার মতো নন, তাকে ভবিষ্যতের কথা ভেবে নিয়ে তৈরি বাঙালি ছেলে বানাতে হয়েছে। কালাচাঁদ শেষ চেষ্টায় ট্রেনের সাবেক প্যাসেঞ্জারদের দিকে তাকিয়ে বলল, আপনারা আগে কিছু একটা করুন, আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। তখনই পরীক্ষিতকে বলল, তুমি আসলে কে? থতমত খেয়ে গিয়ে বলল, আমি আমি কালাচাঁদ। সে তো বুঝলাম। বলতে বলতে চাপদারি এগিয়ে এসে দাঁড়ালো, সঙ্গে ভট্টাচার্য। সেই বলল, তোমায় দত্তক নেবার আগে কি নাম ছিল? দত্তক? কি পাগলামো কথা! আমি আমার বাবার আসল ছেলে, নিজের ছেলে। ওই তো আমার বাবা, বাঁচানোকে। চাপদারি তখন ভট্টাচার্য আর পরীক্ষিতকে বোঝাতে শুরু করেছে, ছোটবেলায় চলে আসা তো, গোড়াতেই আমার সন্দেহ হয়। এমনভাবে দুজনে আমার হাতের ইংলিশম্যানখানা দেখছিল যেন কোনোদিনে কাগজের নামই শোনেনি। অন্ধকারে ঘর মতো একটা জিনিসকে বাস না কি বলল। বেঙ্গল প্রেসিডেন্সিতে এই প্রথম আসা তো। শিশির ঘোষের নাম শুনে আকাশ থেকে পড়ল। ভাগ্যিস আমার হাতে ফ্রেন্ড অফ ইন্ডিয়া কাগজখানা দেখেনি। আর 10টি বছর আগে হলে তাও তো দেখতে হতো নানা সাহেবকে। পরীক্ষিত কিন্তু নাছোড়। না, তাহলে ও কে? ওই তো বলল কালাচাঁদ। সে তো বললেন আপনারা, দত্তক বাঙালি পুত্র হবার পরের নাম। তার আগে ও কে ছিল? চাপদারি দাড়িতে হাত বুলিয়ে বলল, হয়তো কোনো পাণ্ডুরঙ্গ ছিল, দাদাভাই পাণ্ডুরঙ্গ, কিংবা কোনো সন্দেহরাম পন্থ, না হয়তো কোনো সাহসী লাল তাম্বে। কালাচাঁদ এবার চেঁচিয়ে উঠল, কান্নাও এসে যাচ্ছিল গলায়। না, আমি কালাচাঁদ, সাধু কালাচাঁদ। আমার বাবাকে বাঁচান, ধরে নিয়ে যাচ্ছে ওরা, শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছে। ভোরের আলো ফুটি ফুটি। ট্রেন থামলো ঘচ করে। সঙ্গে সঙ্গে ওরা অঘোরকে নিয়ে নেমে গেল। পেছন পেছন নিরুপায় কালাচাঁদও নামলো। তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে। বাংলায় যাকে বলে হতবুদ্ধি, সেই অবস্থা অঘোরের। কালাচাঁদ এবার চেঁচিয়ে উঠতেই এক গোড়া বলল, উহাকেও বান্ড। খালিগা তিনজন এগিয়ে এসে সঙ্গে সঙ্গে কালাচাঁদকেও অঘোরের বাঁধনের দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলল। গোলপাতার ছাউনি দেওয়া স্টেশন ঘর, ভিজে লেপ্তশোকের দশা। স্টেশনের বাইরেই ধানক্ষেত জলে জলে সাদা হয়ে আছে। লণ্ঠনের আলোতেই বাংলায় লেখা স্টেশনের নাম পড়ে ফেলল কালাচাঁদ, ক্যাম্বেলগঞ্জ। ট্রেন তখন ছেড়ে দিয়েছে। দূরে কামরায় ঝাপসা মতো একটা ছবি দেখতে পেলেন অঘোর। চাপদারি নিজের নাকের ওপর সুতোয় বাঁধা চশমাটা বসাচ্ছে, পাশেই ভট্টাচার্যের গোলগাল মুখ। স্টেশন ঘরে গোড়া তিনজন ওদের নিয়ে ঢুকল। হেডমাস্টার, হিয়ার ইজ এ প্রাইজ প্রিজনার।
চোখে চশমা বাঙালি স্টেশনবাবু অবাক হয়ে ওদের দিকে তাকালেন। তারপর গোড়াদের দিকে তাকিয়ে বললেন, আমার লাইন ডুবে যাচ্ছে, টেলিগ্রাফের তার কেটে গেছে, আমি এখন প্রিজনার সামলাবো কি করে? এই বন্দির জন্য বহুত ইনাম মিলবে। উফ, কি ঝড় বৃষ্টি না হচ্ছে কাল দুপুর থেকে, থামবার নাম নেই। শুনেছি বেন্টিংকের রাজত্বে পয়লা বছর এমন বৃষ্টি হয়েছিল। এক গোড়া পরিষ্কার বাংলায় হেসে বলল, সে বেন্টিংকও নাই, সে ক্যানিংও নাই, এখন কুলিযুগ পড়ে আছে বাবু। বন্দীদের একটু বসিতে দাও। দিস ইজ 1884। হ্যাঁ সাহেব, বিংশ শতাব্দী, 20th সেঞ্চুরি তো এসে গেল। আর 16টা বছর কোনো মতে কাটিয়ে দিতে পারলেই। কিন্তু ওদের বসাই কোথায়? ঘরেও তো জল। বলতে বলতে স্টেশন মাস্টার একটা ভিজে বেঞ্চ দেখিয়ে দিলেন। সাবধানে বসবেন, ক্যাশ বাক্স আছে, ভিজে না যায়। এই কাগজের টাকা বের করেই মহারানী যত বিপদে ফেলেছেন আমাদের। হার ম্যাজেস্টি কুইনের দোষ ধরেও না বাবু, আমরা তোমার ক্যাশ পাহারা দিব। একটু চা হইবে? কোথায় পাই এখন সাহেব? নাগারে বৃষ্টিতে সারা ক্যাম্বেলগঞ্জ ডুবে সাদা হয়ে আছে। পোর্টার, শর্টার, কুলি কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি। ডিউটিতে আসবে কি? নেহাত পাশেই আমার কোয়ার্টার, তাই একজনও প্যাসেঞ্জার আসেনি। আমি একাই স্টেশন আগলাচ্ছি। দেখি বলে স্টেশন মাস্টার বাইরে বেরিয়ে গেলেন। গোড়া তিনজনও ঘরের বাইরে গিয়ে খালি গা পাইকদের একজনকে বলল, হ্যালো ভোলা, একটু ট্যাম্বাকু চাই, কাল সন্ধ্যা হইতে একদম স্মক্ষরি নাই। হুঁকো চলে তো বলেন সাহেব, তার চেষ্টা করে দেখতে পারি। 24 ঘন্টার ওপর পথে পথে ক্যাশ বাক্সের ঠেকা দিয়েই অঘোর ঘুমিয়ে পড়লেন। তার দেখা দেখি কালাচাঁদও বেঞ্চে বসা অবস্থায় পাশের টেবিলে ঢলে পড়ল। দুজনেই আলাদা করে একটি কথাই ভুলতে চাইছিল, আর কোনো দিন বাড়ি ফেরা হবে না। আর এ কি এক ফেরে পড়া গেছে, জানা চেনা সবই, অথচ কিছুই চেনা জানা নয়, সব গুলিয়ে যাচ্ছে কেমন। এই অবস্থা থেকে কেউ কি আর ফেরে, না ফিরতে পারে কোনো দিন? হুড়মুড় করে ঘুম এসে পড়ে ওদের প্রার্থনা একই সঙ্গে পূর্ণ করে দিল। ঘুম ভাঙালেন স্টেশন মাস্টার। সকালবেলার মেঘলা আকাশ দিয়ে বৃষ্টি পড়ছে তো পড়ছেই, থামার কোনো লক্ষণ নেই। রেলঘরের ওয়াল ক্লকে চোখ পড়ল অঘোরের, কাঁটায় কাঁটায় 8টা। কালাচাঁদ দেখল মাস্টারমশাইয়ের টেবিলে সরকারি ডেট ক্যালেন্ডার বলছে আজ শনিবার 21শে মার্চ। সালের জায়গায় লেখা 1981। দুহাতে চোখ ডলে নিয়ে আবার তাকালো কালাচাঁদ। আশ্চর্য, সে তো ভুল দেখেনি। তারপর মনে মনে হিসেব করে বুঝল ঠিকই দেখেছে। গতকাল ছিল 20শে মার্চ, শুক্রবার। কাঁথিতে সে স্কুল ফাইনাল পরীক্ষা দিতে গিয়েছিল। তাহলে নিজের হাতে চোখ পড়তেই দেখল দড়ি, বাঁধন কিছুই তো নেই। কালাচাঁদ তখন তার বাবার দিকে তাকালো, তারও তাই। আশ্চর্য, সেই একই গুঁফো স্টেশন মাস্টার। তবে কাল রাতে সেজ লণ্ঠনে যতটা পাকা মনে হয়েছিল গোপজোড়াকে, এখন ততটা লাগছে না। আর মাথার ওপরে গোলপাতার বদলে দিব্যি সিমেন্টের ছাদ। কাল শেষ রাতে আপনারা দুজন ভিজতে ভিজতে এসে হাজির। ডিউটিতে কেউ আসেনি, প্যাসেঞ্জারও আর কেউ নেই। ওয়েটিং রুমটা জলে ভেসে একাকার। তা কথায় বুঝলাম আপনারা দুজন বাপ বেটা অনেকটা পথ হেঁটে এসে টায়ার্ড, একটু বসার জায়গা চাইলেন, তাই বেঞ্চেই বসতে দিলুম। আমিও একা, আর ক্যাশ বাক্সটাও রয়েছে। তা আপনি তো ক্যাশ বাক্সে হেলান দিয়েই ঘুমিয়ে পড়লেন। অঘোর লাজুক মুখে বললেন, কতক্ষণ ঘুমিয়েছি? অনেকক্ষণ না, বেশি না, মাত্র ঘন্টা 5। এ কথা শুনে হৈ হৈ করে দুজনেই একসঙ্গে উঠে দাঁড়ালো। কোথায় যাবেন? বসুন। কোথাও যাবার উপায় নেই, চারদিকে নাগাড়ে বৃষ্টিতে ভেসে গেছে। একটু আগে ট্রানজিস্টরটা খুলেছিলাম, তা খবরে বলল প্রায় 100 বছরে এত বড় ঝড় বৃষ্টি আর হয়নি। শেষবার এমন হয়েছিল প্রায় 100 বছর আগে, 1884-এ।
অঘোর আর কালাচাঁদ একই সঙ্গে চমকে উঠল। কি হয়েছে? না কিছু না, শতাব্দীর সবচেয়ে বড় বৃষ্টি তা সেবারে কখন হয়েছিল? স্টেশন মাস্টার একগাল হেসে বললেন, সেই তো মজা। 1884-এও সেই 20শে মার্চ থেকেই নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছিল। তাতে নাকি সারা বেঙ্গল প্রেসিডেন্সি ভেসে গিয়েছিল। আবার অঘোর চমকালেন। কালাচাঁদও চমকে উঠল। কি হলো, শীত করছে? কোয়ার্টার থেকে কাঁথা এনে দেবো? না না, কোনো দরকার নেই। খবরে বলল বঙ্গোপসাগরের ছাদে নিম্নচাপ হয়েছে। অঘোর তখন অন্য ধরনের চাপ টের পাচ্ছিলেন। মগজের ভেতর থেকে হুড়মুড় করে কি সব ভেসে বেরিয়ে যাচ্ছে। ধন্দপন্ত, চাপদারি, পালকি বেহারা, বেন্টিঙ্ক, ইংলিশম্যান, ডালহাউসি, ভোলা পাইক, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, দেবেনবাবুর ছোট ছেলের বিয়ে, মণিকর্ণিকা তাম্বে এবং তাম্বাকু। কালাচাঁদের খুব ইচ্ছে হচ্ছিল সে পরীক্ষিতের মতো খুব জোরে জোরে খিক খিক করে হাসে। চায়ের খোঁজে গেলুম, তা কেউ আসেনি। আমাদের এই কমলাগঞ্জ হয়েছে এক স্টেশন, এমনিতেই কিছু পাওয়া যায় না, আর এই ঝড় বৃষ্টিতে কি কিছু ছাই আসে স্টেশনে? আপনারা ছিলেন বলে তবু কিছু কথা বলতে পারছি। কালাচাঁদ আসছি বলে ছুটে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ালো। তারপর কিছু অবাক হতে হতে আনন্দে বানান করে পড়ল, লাল স্টেশন ঘরের গায়ে কালো রং করা সিমেন্টে লেখা রয়েছে কমলাগঞ্জ। তক্ষুনি স্টেশন ঘরে ফিরে এসে বলল, যাই বলুন মাস্টারমশাই, আপনার স্টেশনের নামটি কিন্তু সুন্দর। সুন্দর না আরও কিছু? শতখানেক বছর আগেও শুনেছি এখানকার বুড়ো পোর্টারদের কাছ থেকে, তারা শুনেছে তাদের বাপ ঠাকুরদার কাছ থেকে। খাতাপত্তরের রেকর্ডও রয়েছে। তখনকার ইঞ্জিনের জল নেবার একটা ভাঙা ঘরও রয়েছে এই মাঠের ভেতর। 80-90 বছর আগেও নাকি এখান থেকে একটা লাইন ছিল বাংলা, বিহার, উড়িষ্যার জঙ্গল ছুঁয়ে ছুঁয়ে। রেলের স্লিপার সাপ্লাই যেত নাগপুর অবধি। বলতে পারেন আমাদের এই কমলাগঞ্জ একটা জঙ্গুলের স্টেশন। কিচ্ছু পাওয়া যাবে না। সে লাইন আছে এখনো? অঘোরের এ কথায় স্টেশন মাস্টার বললেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অবধি ছিল। বুড়ো পোর্টাররা তো তাই বলে। যুদ্ধের সময় আমেরিকানরা তুলে নিয়ে গিয়ে কোথায় যেন বসায়। এখনো নাকি কাঁকসা, দুর্গাপুরের ওয়ারিয়ার জঙ্গলে, বীরভূমের এলো মাঠে গাঁইতি মারতে গিয়ে ফরেস্ট কন্ট্রাক্টরের লোকজন 2-3 হাত মাটির নিচে মাঝে মাঝে রেলের পাটি পেয়ে যায়। ঠং শব্দ করে গাঁইতি ফিরে আসে। তা প্রায় 150 বছর আগে বসানো লাইন তো, মাটি চাপা তো পড়বেই। কি, কোথায় যাচ্ছেন? অঘোর উঠে গিয়ে প্ল্যাটফর্মের নিচে রেল পাটি দেখতে লাগলো। সব সাদা হয়ে আছে। ট্রেন আসবে না? কোথায় ট্রেন? বসুন তো। খবরে বলল সব লাইন ভেসে গেছে। বাড়িতে একটা খবর দেওয়া দরকার। আরে বসুন তো মশাই, কোথায় খবর দেবেন? টেলিগ্রাফ, টেলিফোন সব ছিঁড়ে গেছে। শতাব্দীর সবচেয়ে বড় ঝড় বৃষ্টি। আর হয়েছিল। স্টেশন মাস্টারের কথা ওরা আর শুনতে পেল না। আবার ঝেঁপে বৃষ্টি এলো। আকাশের সামান্য আলো মুছে যাচ্ছিল।